নমস্তে। নমস্কার, আপনাদের সঙ্গে কথা বলার এই সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি বলবো কেন আপনারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন আর কি করে তা প্রতিরোধ করা যায়। অধিকাংশ রোগের মূলেই রয়েছে আপনাদের কাজ করবার পদ্ধতি। একটু প্ল্যান মাফিক কাজ করলে কিন্তু অনেক রোগ বালাই থেকে রেহাই পাওয়া যায়। কথায় বলে, রোগ সারানো বালাই বড়, রোগ না হতে দেয়াই দড়। গোড়া থেকেই শুরু করি। ধরুন, গুটি কেনা থেকে আরম্ভ করা যাক। গুটি থেকে একরকম ক্ষতিকর আঁশ, ধুলো বেরোয়। ফলে ওটি যেখানে ডাঁই করা হয় সেই জায়গাটা হয়ে পড়ে রোগ বীজাণু ডিপো। তাই খুব হাওয়া বাতাস খেলে এমন জায়গায় গুটি গুদামজাত করা উচিত, সম্ভব হলে এক্সস্ট ফ্যান লাগিয়ে এবং সর্বক্ষণ চালিয়ে রেখে। স্টিমের ভাপে সাধারণত গুটি মারা হয়, এতে বেশি রকমের দূষণ তৈরি হয়। আপনি নিঃশ্বাসের মধ্যে সেই ভাবটা নিচ্ছেন, যার মধ্যে গুটির ভেতর যে শুঁয়োপোকা তার বিষাক্ত রস ভাব হয়ে মিশে থাকে। সেই জন্যই দেখবেন ঘরময় একটা দুর্গন্ধ তৈরি হয়। কাশি, হাঁপানি, শ্বাসরোগ সবকিছুর মূলেই এই বিষাক্ত ভাব। শুধু যে আপনার ক্ষতি হচ্ছে তাই নয়, পাড়া প্রতিবেশীরাও রেহাই পাচ্ছেন না। আপনি কিন্তু খুব সহজেই এর প্রতিকার করতে পারেন। আজকাল অনেক বাজারে গরম হাওয়ায় গুটি শুকানোর ব্যবস্থা আছে, সেখান থেকে আপনি মারা গুটি কিনতে পারেন। এই গুটির চাহিদা যেমন বাড়বে, ব্যবস্থার যোগানও বাড়বে। তা নয়তো আপনিও আপনার এলাকার সমব্যবসায়ীরা মিলে একটা গরম হাওয়ায় গুটি শুকানোর মেশিন বসাতে পারেন। সরকার থেকে এ ব্যাপারে সাহায্য পরামর্শের ব্যবস্থা আছে। এই পদ্ধতিতে গুটি মারলে ধোঁয়া ও দুর্গন্ধের হাত থেকে রেহাই। শুধু তাই নয়, এই উপায়ে মারা গুটি 6 মাস পর্যন্ত নিশ্চিন্তে মজুত করে রাখা চলে, নষ্ট হবে না। অর্থাৎ খরচের দিক থেকেও খুব সাশ্রয়। এর আরেকটা সুবিধা আছে। আপনারা যখন গুটি সিদ্ধ করেন তখন লক্ষ্য করে থাকবেন বাষ্পের ভাপে করে মারা গুটির মধ্যে কিন্তু মরা শুঁয়োপোকা রয়েই যাচ্ছে। ফলে সিদ্ধ করার সময় সেই মরা শুঁয়োপোকা জলের সংস্পর্শে আসছে, ওই ক্ষতিকারক রস আবার বেরোচ্ছে পোকার বডি থেকে এবং বাতাসকে দূষিত করছে। গরম হাওয়ায় শুকনো গুটিতে এই সমস্যাটা অনেক কম। আরো ভালো হয় যদি আপনি ধোঁয়াহীন চুল্লি ব্যবহার করতে পারেন। এবার জল দূষণের ব্যাপারটা দেখা যায়। গুটি সিদ্ধ করার সময় জলের মধ্যে রেশম আঠা বেরিয়ে জলে মেশে এর কিছুটা বাষ্পের সঙ্গে মিশে উবে যায়। এই আঠাটার নাম সেরিসিন, আর এর থেকে হাতে, আঙুলে চর্মরোগ হয়। জল যদি উপচে মাটিতে পড়ে আপনার পায়েও হবে এই রোগ। এর প্রতিষেধক হলো পায়ে চটি জুতো পরা, হাতে রাবারের গ্লাভস বা দস্তানা পরা। নিশ্চয়ই আপনারা মানবেন এটা খুব ঝকমারি ব্যবস্থা কিছু নয়। দেখবেন চর্মরোগে আক্রান্ত হওয়ার তুলনায় এই দস্তানা চটির অস্বস্তিটুকু কিছু নয়। হাতের আঙুলে ফুসকুড়ি হলে দৈনন্দিন সাধারণ কাজকর্মেও কত অসুবিধে, এমনকি খেতে বসতেও যন্ত্রণা। যদি এত সব সাবধানতা নেওয়া সত্ত্বেও চর্মরোগ থেকে রেহাই না পান, তাহলে কাজের শুরুতে আর রাত্রে শুতে যাওয়ার আগে প্রেসক্রিপশন করা মলম লাগাবেন। গুটি সেদ্ধ করার পরে আসছে সুতো বার করে কাটিমে গুটানোর কাজ, যাকে বলে রিলিং। আচ্ছা বলুন তো, সেদ্ধ করার কাজ আর রিলিং করার কাজ, এই দুটোর জন্য দুটো আলাদা পাত্রের ব্যবস্থা করাটা কি খুব ঝঞ্ঝাটের? ব্যবস্থাটা করে দেখুন, সহজেই অভ্যস্ত হয়ে যাবেন। তাই এতে সুবিধাটা কি? সুবিধে, আপনার পরিবার পরিজনের কথা ভাবুন। তাদের শরীর স্বাস্থ্যটাই কি সবচেয়ে বড় কথা নয়? শুধু তাই নয়, রিলিং এর জন্য টকবগে গরম জলের চাইতে ভালো হয় কুসুম গরম জলের ব্যবহার। ফলে সিদ্ধ করার টব আর রিলিং করার টব আলাদা হওয়াই বাঞ্ছনীয় নয় কি? প্রসঙ্গত বলি, উন্নত ধরনের যে চরকা আজকাল বেরিয়েছে সেটা কিন্তু খুব কাজের। সুতো বার করার সময় আপনার হাত জলের ভেতরে থাকে অনেকটা সময় ধরে।
রোজ নিয়ম করে তার জন্য হাতে সাধারণ ক্রিম জাতীয় কিছু মাখবেন। আচ্ছা, যখন গুটি সেদ্ধ এবং রিলিং এর কাজ শেষ হলো, তখন বাড়তি যে জলটা পড়ে থাকলো সেটা দিয়ে আপনি কি করেন? রেশম গুটির কাজ যারা করেন তারা প্রায় সবাই জলটা নিয়ে বাইরে ফেলে দেন। ওই নোংরা জলটা যেখানে জমা হয় সেখানে মাছি, পোকামাকড়, হাজার জীবাণু মহোৎসব লাগায়। আপনি নিশ্চয়ই আপনার পরিবার আর আপনার মহল্লার জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর একটি পরিবেশ চান। তার জন্য আপনাকে কি করতে হবে? না, আপনার পাড়ার অন্য রেশম তন্তুশিল্পীদের সঙ্গে একজোট হতে হবে। সরকারি সাহায্যও পাওয়া যাবে, যাতে লোকালয়ের বাইরে একটা জায়গা নির্দিষ্ট করা হয়। রেশম সুতো কাটার কাজ যাতে আপনাদের মহল্লায় রোগবালাইয়ের কারণ না ঘটায়, তার জন্য আপনাদের দরকার গরম হাওয়ায় গুটি শুকানোর জন্য একটি বারোয়ারি মেশিন, সর্বক্ষণের জন্য পরিশ্রুত জলের যোগান এবং দূষিত জল নিকাশের ব্যবস্থা, সম্ভব হলে দূষিত জলকে শোধন করবার ব্যবস্থা। আপনারা তো সমবায় ভিত্তিতে গুটি শুকনো মেশিন এবং গুটি সংরক্ষণের ব্যবস্থা নিতে পারেন। এতে ক্ষতিকারক কীটরস ও দুর্গন্ধ থেকে পাবেন রেহাই, আর যাদের হাঁপানি বা শ্বাসকষ্টের ধাত আছে তাদেরও আরাম। ধোঁয়াহীন চুল্লির জন্য আজকাল সরকারি অনুদান পাওয়া যায়, ফলে গুটি সিদ্ধ আর সুতো কাটার জন্য ধোঁয়া দুর্গন্ধহীন পরিবেশ তৈরি করা বেশ সহজ। আপনার বাড়ির অদূরে রিলিং অর্থাৎ সুতো কাটাইয়ের ঘর নির্মাণের জন্য সরকার থেকে নকশা থেকে আরম্ভ করে নানা রকমের সাহায্য ও পরামর্শ পাওয়া যাচ্ছে। নানান উন্নত ধরনের চরকা এবং রিলিং মেশিন এখন বাজারে পাওয়া যায়। সংঘবদ্ধভাবে কাজ করলে আপনারা এমনকি আধুনিক রেশমতন্তু নিষ্কাশন কেন্দ্রও খুলতে পারেন। টি নার্সিপুরাতে আধুনিক রেশম নিষ্কাশন উদ্যোগ 1984 সালে স্থাপিত হয় জাপানি এবং কোরিয়ান মেশিন বসিয়ে। এই মেশিন বসানোর ফলে শুধু যে উন্নততর গুণমানের রেশম তন্তু উৎপন্ন হচ্ছে তাই নয়, কর্মীদের স্বাস্থ্য সমস্যাও নেই বললেই চলে। গরম হাওয়া এবং বাষ্প সরাসরি বাইরে বার করে দেওয়া হয়, ফলে কর্মীদের এই দূষিত বায়ু ও বাষ্পের সংস্পর্শে আসতে হয় না। রিলিং ক্ষেত্র, যেখানে রিলিং হয় অনবরত পরিশ্রুত জলে, কাটাইকারীরা বিষাক্ত সেরাসিনের সংস্পর্শে আসেন বদ্ধ টবে কাটাইকারীদের তুলনায় অনেক কম। where the salicin content was more, and they used to get skin diseases in both the hands. সেরাসিন থেকে যে চর্মরোগ ও ফুসকুড়ি দেখা দেয়, এই আধুনিক পদ্ধতি চালু হওয়ার পরে তা একেবারে নির্মূল হয়ে গেছে। সরকার সব রকম সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত, তবে হ্যাঁ, আপনাকে প্রথম পদক্ষেপটি নিতে হবে। মনস্থির করে ফেলতে হবে যে আপনি আপনার ব্যবস্থা উন্নত করতে চান। হয়তো ভাবছেন ছোটখাটো মাপের রেশম সুতো কাটি, হুট বলতেই এই অবস্থা থেকে লাভ দিয়ে আধুনিক রেশম নিষ্কাশন যন্ত্র বসানো টাকাটা আসবে কোত্থেকে? কিন্তু কথাটা হচ্ছে, আপনার অবস্থা যাই হোক না কেন, উন্নতির চেষ্টাটা কিন্তু আপনাকেই শুরু করতে হবে। চেষ্টাই আনে সাফল্য। এবার একটু অন্য একটি সমস্যার দিকে তাকানো যাক, যারা রেশম বীজের কাজের সঙ্গে যুক্ত। মনে রাখবেন, মথ যখন গুটি কেটে বেরিয়ে আসে তখন বাতাসে ছড়ায় একরকম ধুলো। পুরুষ মথ ছড়ায় বেশি ধুলো। এছাড়া স্ত্রী ও পুরুষ মথের মিলনের সময় ও জোড় ছাড়ানোর সময় ধুলোর সঙ্গে বেরোয় আঁশ, যা বাতাসে ভেসে বেড়ায়। তার কিছু কিছু আপনার মাথায়, হাতে, জামা কাপড়ে আটকে যায়। এ থেকে এক ধরনের অ্যালার্জি হতে পারে। আপনার চামড়ায় ফুসকুড়ি দেখা দেয়, যা আপনার শ্বাসের সঙ্গে আপনার ফুসফুসে ঢোকে। তা থেকে দেখা যায় কাশি, সর্দি, হাঁপানি ও শ্বাসরোগ। এই আধিব্যাধির কারণ গোড়া থেকে নির্মূল করাটাই শ্রেয়। সুতরাং দেখা যাক এক এক করে কি কি ব্যবস্থা নিলে আপনি রোগের কারণ সমূলে বর্জন করতে পারবেন।
প্রথমত, রেশম বীজের কাজ যেখানে হয় সেখানে যাতে যথেষ্ট হাওয়া বাতাস খেলে সেদিকে লক্ষ্য রাখুন। ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ঘর নির্দিষ্ট করে রাখুন। এক্সস্ট পাখা লাগানো একান্ত জরুরি। সাধারণ পাখায় কাজ হবে না, এতে শুধু আঁশ ধুলো ঘরের মধ্যেই বেশি করে ভেসে বেড়াবে। মথ বাছাই, জোর খাওয়ানো, জোর ছাড়ানো এর জন্য খোলা উঠোন বা বারান্দার ব্যবস্থা রাখুন। যদি তা সম্ভব না হয় তাহলে বড় ঘর ও উপযুক্ত এক্সস্ট ফ্যানের ব্যবস্থা থাকা প্রয়োজন। ড্রেনেজের মধ্যে দেয়াল জুড়ে টাঙিয়ে রাখতে হবে ভিজে পর্দা, যাতে বাতাসে ভাসমান ধুলো আঁশ এতে আটকে গিয়ে বাতাসটাকে রাখতে পারে দূষণমুক্ত। কাজ করবার যাবতীয় জায়গা, পাখার ব্লেড, মেঝে এবং পর্দা সব নিয়মিত পরিষ্কার করতে হবে। ঝাঁট দিলে দূষিত বাতাস শুধু ঘুলিয়েই ওঠে, ফলে তা আরো ক্ষতিকারক। জলে ধোয়া ছাড়া সম্ভব হলে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারলে ভালো। সামর্থ্য থাকলে অনেকে ধুলো আঁশের উৎপাদ কমানোর জন্য এয়ার আয়োনাইজার লাগান। গ্রেনেজে দূষণমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রাখতে গেলে এই সব ব্যবস্থাগুলো জরুরি। এতে কাজও আদায় হয় অনেক বেশি। আমাদের সমস্ত কর্মীদের জন্য আমরা এপ্রন, মাথা ঢাকা টুপি, হাতে দস্তানার নিয়ম করেছি। এর ফলে অবস্থার উন্নতি হয়েছে যথেষ্ট। আগে শ্রমিকদের রোগ জ্বালা লেগেই থাকতো, ছুটির পর ছুটি দিতেই হতো শ্রমিকদের, ফলে কাজের হতো মারাত্মক ক্ষতি। নানান রকম সুযোগ ও ব্যবস্থা করার পর সবাই এখন নির্ঝঞ্ঝাটে কাজ করতে পারছেন। কারোর কোনো অসুখ ব্যাধি হচ্ছে না, রোজ নিয়ম মেনে কাজ করে যাচ্ছেন সবাই। সবাই খুশিও, কারণ তাদের স্বাস্থ্য ঠিক থাকছে, আমাদের কাজ চলছে নির্ভাবনায় এবং নিশ্চিন্তে। শ্রমিকদেরও কিছু দায়িত্ব আছে বই কি। শ্রমিকদের গ্যাস মুখোশ, দস্তানা, গামবুট এবং এপ্রন নিয়ম করে পরতে হবে। পোশাক এমন হওয়া চাই যাতে সারা শরীর যতদূর সম্ভব ঢাকা থাকে। চুল হয় ছোট ছোট, নয়তো মাথা ঢেকে রাখতে হবে। ঘন ঘন তরল সাবানে হাত ধোয়া দরকার, যাতে সংক্রমণ না হয়। রোজ স্নান করা এবং কাপড় চোপড় রোজ ধোয়া জরুরি। এই নিয়ম সমস্ত গ্রেনেজ শ্রমিকদের জন্যই প্রযোজ্য, কিন্তু যারা মথ এবং মথের ডিম নিয়ে কাজ করেন তাদের আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। রাবারের দস্তানায় কিন্তু কাজকর্মে কোনো অসুবিধা হয় না, জানেন তো। ডাক্তাররা এইরকম গ্লাভস পরেই সমস্ত অপারেশনের কাজ করে থাকেন। দস্তানা আপনার আঙুলকে ক্ষতিকারক মথের রস ও আঁশ, অ্যাসিড এবং ফর্মালডিহাইড থেকে রক্ষা করে। এই গ্লাভসগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করতে হবে। ভিজে গ্লাভস ফর্মালডিহাইড শুষে রাখে, ফলে যখন পরের বার ভিজে গ্লাভস পরছেন আপনার হাতের ক্ষতি হতে পারে। গ্লাভসের ভেতরে একটু বোরিক পাউডার ছড়িয়ে রাখলে সহজে খোলা পড়া করা সহজ। ছোটখাটো ছেঁড়া ফাটা রাবারের দস্তানায় সাধারণত চোখে পড়ে না, অথচ সংক্রমণের পক্ষে সামান্য একটু ফুটোই যথেষ্ট। ফলে সবসময় আপনার দস্তানার যত্ন নিন, নখ বাড়তে দেবেন না, আর পরা অবস্থায় দস্তানা ধরে বেশি টানাটানি করবেন না। আমাকে এই টুপিটা ব্যবহার করতে দেয়া হয়েছে যখন ধুলো উঠতে থাকে। এমনিতে মাথাটা একেবারে ধুলোয় সাদা হয়ে যায়। এই টুপিটার ফলে মাথাটা বাঁচে, পরিচ্ছন্নতা বজায় থাকে। এই ধুলোয় যেহেতু অসুখ করে, তাই কোম্পানি থেকে আমাকে টুপি, ইউনিফর্ম আর এই মুখ ঢাকা এই সমস্ত দিয়েছে। এতে আমাদের শরীরের স্বাস্থ্যের অনেক সুবিধা হয়। তা না হলে অনেক অসুবিধে হতো, স্বাস্থ্যের অসুবিধে।
আমরা ল্যাবরেটরিতে কাজ করি যেখানে ধুলোর প্রকোপ কম, তবু সাবধানতার জন্যে মুখ ঢাকা আর এপ্রন ব্যবহার করি। আমরা মনে করি যে শ্রমিকরা মথ জোড়া, জোর খোলা, অ্যাসিড ট্রিটমেন্ট আর ডিম ধোয়ার কাজ করেন, অর্থাৎ যেখানে এই ক্ষতিকর ধুলোর প্রকোপ খুব বেশি, তাদের এই সমস্ত গ্লাভস, মাস্ক, এপ্রন এবং মাথা ঢাকা ব্যবহার করা একান্ত উচিত। এতেই শরীর স্বাস্থ্য ঠিক রাখা সম্ভব। কোনো কোনো কর্মী ভাবেন এগুলো উটকো আপদ, কিন্তু তাদের বোঝা উচিত এতে আছে অশেষ উপকার। এই সাবধানতাগুলো একটু অসুবিধাজনক হলেও আখেরে আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচায়। আপনি অসুস্থ হয়ে পড়লে কাজের ক্ষতি, লোকসান বাড়তে থাকে। কয়েকটি সাধারণ নিয়ম মেনে চলা, ব্যাস বছরভর আপনি রোগবালাইহীন সুস্থ জীবন কাটাতে পারেন। শুরু করেই দেখুন না। আর ভালো জিনিস শুরু করতে গেলে শুরু করা চাই আজ।